ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় ক্লাস 11-এর কার্যশক্তি ও ক্ষমতা চ্যাপ্টার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্ন ও তার উত্তর। তাহলে প্রথমে আসি কোশ্চেন নাম্বার 1-এ। একটি বস্তুর উপর F = 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ নিউটন বল প্রয়োগ করায় বস্তুটির y অক্ষ বরাবর 10 মিটার সরণ হলো। তাহলে কার্যের পরিমাণ কত? এখানে দেখো বল F ভেক্টর = 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ নিউটন দিয়ে দিয়েছে, আর সরণ দিয়েছে 10 মিটার, তাও y অক্ষ বরাবর। তাহলে আমরা সরণটাকে ভেক্টর হিসাবে নির্ণয় করব। জানি x অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে i ক্যাপ, আর y অক্ষ বরাবর একক ভেক্টর মানে j ক্যাপ। তাহলে y অক্ষ বরাবর সরণের মান 10 মিটার আর দিকটা হচ্ছে j ক্যাপের দিকে, তাহলে সরণটাকে লিখব 10j ক্যাপ। মান 10 মিটার আর দিক হচ্ছে y অক্ষ বরাবর, তাহলে 10j ক্যাপ। এখন সরণটাকে তাহলে ভেক্টর হিসাবে লিখে নেব। সরণ s ভেক্টর = 10j ক্যাপ হলো মিটার এককে অবশ্যই। তাহলে f ভেক্টর পেয়েছি, s ভেক্টর পেয়েছি, কার্য চাই। তাহলে আমরা জানি কার্য w = f ডট s, অর্থাৎ কার্য হলো বল এবং সরণ এদের ডট গুণফল। তাহলে বলের মান বসাই 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ ডট s মানে হলো 10j ক্যাপ। তাহলে এখানে i আছে কিন্তু এখানেতে নেই, তাহলে i এর টার্মটার জন্য 0 হবে। j এর বেলাতে j এর কোপিসেন্ট আছে 4, এখানে j এর কোপিসেন্ট আছে 10, তাহলে ডট গুণফলের জন্য এটা 10 আর 4 মানে 40 হলো। আচ্ছা, এবার দেখো এখানেতে k এর কোপিসেন্ট আছে কিন্তু এখানে k এর কোপিসেন্ট নেই, তার মানে k এর জন্য পাবো 0। তাহলে মোট 40 পেলাম আর জিরোগুলো লিখলাম না, অর্থাৎ w এর ভ্যালুটা হলো 40 জুল। নিউটন আর মিটার দুটো এসআই পদ্ধতিতে আছে, তাহলে কার্যের ভ্যালুটা হয়ে গেল 40 জুল। তাহলে উত্তর লিখে নেব, নির্ণয় কার্য w = 40 জুল। এরপর আসবো কোশ্চেন নাম্বার 2। এখানে দেখো একটি বস্তুর উপর F = 2x² + x + 4 নিউটন মানের বল ক্রিয়া করার ফলে বস্তুটি x অক্ষ বরাবর x = 0 থেকে x = 2 মিটার দূরে সরে গেল। তাহলে কৃতকার্য নির্ণয় করো। তাহলে এখানে বল 2x² + x + 4 লিখলাম। এবার x = 0 থেকে x = 2 মিটার দূরে সরে গেল, তাহলে এই রেঞ্জের মধ্যে কৃতকার্য বের করতে হবে। আমরা জানি যদি f বলের প্রভাবে dx সরণ ঘটে, খুব ক্ষুদ্র সরণ ঘটে, তাহলে কৃতকার্য হয় dw। এখান থেকে যদি একটা সীমার মধ্যে কার্য বের করতে হয়, তাহলে কার্য বের করব আমরা ইন্টিগ্রেশন দিয়ে। dw থেকে w বের করব ইন্টিগ্রেশন করে, তার ইন্টিগ্রেশন f dx করে বের করব। এখানে সীমাটা বসাবো 0 থেকে 2 মিটার। তাহলে এই সূত্রটা এখন অ্যাপ্লাই করি। ইন্টিগ্রেশন কৃতকার্য w = 0 to 2 f dx। ভেক্টর নেই, ভেক্টর থাকলে আবার f ডট dx করতে হতো, যাই হোক ভেক্টর হিসাবে নেই কেউ। তার মানে ইন্টিগ্রেশন 0 to 2 2x² + x + 4 dx। এবার ইন্টিগ্রেশন এটা 3টে পার্টে ভেঙে ইন্টিগ্রেশন করতে পারি, আর না হলে একসঙ্গে ইন্টিগ্রেশন করে পরপর লিখে দিতে পারি। যাই হোক প্রতি ক্ষেত্রে কিন্তু সূত্রটা লাগবে ইন্টিগ্রেশন x⁴m dx। এটা সূত্রটা হলো x⁴m+1/m+1 প্লাস c দিতে হয় অনির্দিষ্ট সমাকলনের জন্য, কিন্তু নির্দিষ্ট সমাকলন এখানে আছে, তাহলে এখানেতে c দিতে হবে না, তার বদলে লিমিট বসাতে হবে আর লিমিটের কাজটা ঠিকঠাক করে নিতে হবে।
তো আমরা প্রত্যেকটাকে ভেঙে ভেঙে করব না, একসঙ্গে করে পরপর লিখে নিচ্ছি। যেমন 2x² dx, এটার ইন্টিগ্রেশন করলে কত হবে, 2টা তো পড়ে রইল, x² dx এর ইন্টিগ্রেশন করলে হবে x⁻2 + 1 দ্যাট ইজ 3/3 প্লাস x এর ইন্টিগ্রেশন, x মানে x⁻1, তাহলে x এর ইন্টিগ্রেশন করলে আসবে x⁻1 + 1 দ্যাট ইজ x⁻2/2 প্লাস 4টা থাকলো 4 dx, মানে 4 × dx, 4 ইন্টিগ্রেশন dx, ইন্টিগ্রেশন dx মানে x, দেখো ইন্টিগ্রেশন dx মানে হলো ইন্টিগ্রেশন x⁻0 dx, এখানে 1 আছে, 1 মানে আমি x⁻0 লিখতে পারি, তাহলে এখান থেকে আসবে x⁻0 + 1/0 + 1 দ্যাট ইজ 1, তার মানে x⁻1/1 দ্যাট ইজ x, তাহলে ইন্টিগ্রেশন dx মানে x লিখলাম। এবার লিমিট আছে আমাদের এখানে 0 to 2, বল ছিল নিউটনে, বলটা নিউটনে, আর লিমিটটাও বসছে 0 থেকে 2 মিটার, অর্থাৎ দুটো এসআই পদ্ধতিতে আছে, কোনো সমস্যা নেই। বসিয়ে নেওয়ার পর উত্তরটা জুলে লিখব। যাই হোক, এখন ব্যাপারটা দেখো, এই পুরো যেখানে x আছে তার পরিবর্তে আপার লিমিটের জন্য 2 বসাবো পুরোটাতে, ঠিক সেরকম মাইনাস করে লোয়ার লিমিটের জন্য x এর পরিবর্তে 0 বসাবো। তাহলে আপার লিমিটটা যদি বসাই 2/3 ইন্টু x³ দ্যাট ইজ 2⁻³ এলো, প্লাস x⁻2 মানে 2⁻2 বাই নিচে 2 আছে, প্লাস 4 × 2 হলো, মাইনাস, এবার এইটা দেখো এখানে x এর মান 0, এখানে x এর মানটা 0 বসাবো, এখানে x এর মানটা 0 বসাবো, মানে পুরোটাই 0 আসবে, তাহলে আর ওইরকম আলাদা আলাদা করে ভেঙে লিখলাম না। এখন এখানে হচ্ছে 2 × 2 = 4 × 2 = 8, 8 আর 2 = 16, 8 × 2 = 16, 16/3 প্লাস এখানে কাটলে একটা 2, আর এখান থেকে পাচ্ছ 4 × 2 = 8, তাহলে 8 আর 2 = 10, আর 16/3 মানে হচ্ছে 5.33, তাহলে 5.33 আর 10 অর্থাৎ 15.33 জুল এসে গেল। তাহলে অতএব নির্ণয় কার্য 15.33 জুল, এটি লিখে নেব। এবার আসি কোশ্চেন নাম্বার 3। m ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে সমত্বরণে চলছে, t সময় পর, স্মল লেটারে t আছে দেখবে, t সময় পর তার গতিবেগ হলো v, প্রমাণ করো ক্যাপিটাল T সময় পরে কৃতকার্যের পরিমাণ এই রকম হবে mv² ক্যাপিটাল T²/2 স্মল লেটারে t²। তাহলে আমাদেরকে বের করতে বলেছে t সময়েতে কার্য। আমরা যদি t সময়েতে গতিবেগ বের করতে পারি, তাহলে গতিবেগ থেকে গতিশক্তি বের করে নিতে পারবো, তার মানে গতিশক্তির পরিবর্তন পাবো, আর গতিশক্তির পরিবর্তন মানেই হলো কার্য, তাহলে কৃতকার্য বেরিয়ে যাবে। ক্যাপিটাল T সময়ে গতিবেগ বের করে নিতে পারলেই তাহলে তার থেকে গতিশক্তির পরিবর্তন মানেই কার্য পেয়ে যাব। তাহলে আমাদের এখন বার করতে হবে t সময়ে গতিবেগ, এর জন্য ত্বরণ চাই, আমরা ত্বরণ ধরে নেব a, এবং a এর ভ্যালু বের করব এইখান থেকে, ওই যে ছোট হাতের t সময়ে বেগ v বলেছে, এইখান থেকে ত্বরণের মানটা বের করে নেব। তাহলে আপাতত আমরা ধরে নিই ত্বরণটা a। তাহলে প্রথম ক্ষেত্র হতে পাবো v = 0 + at, v = u + at, ওই সূত্রটা অনুযায়ী করলাম। এখন প্রাথমিক যে বেগ বা বস্তুটা স্থির অবস্থায় আছে, তাহলে প্রাথমিক বেগের মানটা 0, সেটা বসিয়ে নিয়েছি। এখান থেকে a এর ভ্যালু বের করে নাও, a মানে হলো তাহলে v/t। তাহলে এখন ক্যাপিটাল T সময়ে বেগ বের করব, সেটাই আমাদের টার্গেট, ক্যাপিটাল T সময়ে বেগ বের করব। v1 ধরে নিচ্ছি এটাকে, তাহলে v1 = 0 + a × ক্যাপিটাল T, একই সূত্র বসলো, শুধু ক্যাপিটাল T সময়ে বেগ বলে ক্যাপিটাল T বসলো t এর সময়ের পরিবর্তে। তাহলে এখান থেকে আসছে v = a এর মান বসিয়ে দিই, a এর মান মানে v/ ছোট হাতের t × বড় হাতের t। তাহলে অতএব নির্ণেয় কার্য
সমান গতিশক্তির পরিবর্তন, এটা কার্যশক্তি উপপাদ্য থেকে পাই, কার্য মানে গতিশক্তির পরিবর্তন, তার মানে হাফ এম ভি ওয়ান স্কোয়ার মাইনাস জিরো। জিরো কেন না, প্রথমে বস্তুটা স্থির অবস্থায় ছিল, তাহলে এখান থেকে হাফ এম ভি ওয়ান স্কোয়ার মানে ওই ভি ওয়ানের ভ্যালুটি বসিয়ে দিচ্ছি, তাহলে ভি স্কোয়ার ক্যাপিটাল টি স্কোয়ার বাই স্মল লেটার টি স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছ এম ভি স্কোয়ার বাই টি স্কোয়ার বাই 2 ছোট হাতের টি এর স্কোয়ার। তাহলে এটাই হলো নির্ণয় কার্য। এখন কোয়েশ্চেন নাম্বার 4, 10 কেজি ভরের একটি ব্লককে দড়ি বেঁধে অনুভূমিক রাস্তার ওপর দিয়ে সমবেগে 15 মিটার নিয়ে যাওয়া হলো। দড়িটি অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত, তার মানে এইভাবে টানা হচ্ছে। আমরা যদি ধরি যে প্রযুক্ত বলটা এক্ষেত্রে টি, তাহলে সেটা আবার অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে নত। এখানে একটা কথা বলি, বস্তুটার ওজন তো নিচের দিকে কাজ করবে, ওজন এমজি এটা লিখে নিতে পারি। আর একটা দেখো, টানের এই দিকের উপাংশটা অর্থাৎ অনুভূমিক দিকের উপাংশটা হলো টি কস থিটা, আর উলম্ব দিকের উপাংশ হচ্ছে টি সাইন থিটা। এক্ষেত্রে আমরা কৃতকার্যের সূত্রটা যেটা ফাইনালি বসাবো, কৃতকার্যের সূত্র সেটা হলো টি সরণ যদি এস ধরি এস কস থিটা, টি এস কস থিটা, অ্যাকচুয়ালি আমরা বলি এফ এস কস থিটা, বল সরণ আর কস থিটা। তাহলে ফাইনালি আমাদের এইটাই আসতে হবে, কিন্তু টি এর ভ্যালুটা দেওয়া নাই, তার বদলে অন্য কিছু ডাটা, অন্য কিছু তথ্য দেওয়া আছে। মূল তথ্য যেটা দেওয়া আছে যে ওই অনুভূমিক রাস্তার উপর দিয়ে সমবেগে যাচ্ছে, ব্লকটা সমবেগে যাচ্ছে। সমবেগে যাচ্ছে মানে কি? সমবেগে যাচ্ছে মানে অনুভূমিক দিকে কোনো লব্ধি বল নেই। এখন যদি সামনের দিকে যায় তাহলে তো পিছনের দিকে ঘর্ষণ বল কাজ করবে। ধরো সীমাস্থ ঘর্ষণ বলটা এফএস, তাহলে এফএস কাজ করবে। এই এফএস এবং টি কস থিটাটা সমান, টি কস থিটা আর এফএস এই দুটো সমান, সমবেগে যাচ্ছে মানে এই কন্ডিশনটা আমরা পাচ্ছি। তাহলে এফএস অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ বল, এটা মানে আবার মিউ ইন্টু আর, আর মানে লম্ব প্রতিক্রিয়া তোমরা জানো, নর্মাল ফোর্স। তাহলে আর এর ভ্যালুটা প্রথমে বের করে নিতে হবে। স্বাভাবিক ক্ষেত্রে আর মানে তো এমজি হয়, কিন্তু এখানে একটু অন্যরকম হয়ে গেল, আর এর মানটা আর এমজি হবে না, কেননা এমজির পরিবর্তে টি সাইন থিটা উপাংশটা কাজ করছে। তাহলে আর এর ভ্যালুটা এমজি থেকে টি সাইন থিটা মাইনাস করে লিখে নিতে হবে। তার পূর্বে ওই ভর, তারপরে অনুভূমিকের সঙ্গে কোণ, এই সব ডাটাগুলোকে লিখে নিই, তারপর আস্তে আস্তে অঙ্কটা তাগিয়ে যাব। তাহলে প্রথমেই ধরে নিলাম দড়িতে টান টি এবং অনুভূমিকের সঙ্গে কোণ থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। ব্লকের ভর এম ইকুয়াল টু 10 কেজি এবং সরণ এস ইকুয়াল টু 15 মিটার। আরও একটা ডাটা লিখতে বাকি রইল, ঘর্ষণ গুণাঙ্ক মিউ, এটা পাশে লিখে নেব। তাহলে এক্ষেত্রে প্রথমেই আমাদের কাজ বললাম লম্ব প্রতিক্রিয়াটাকে রেডি করে নিই। লম্ব প্রতিক্রিয়া আর ইকুয়াল টু হবে এমজি মাইনাস টি সাইন থিটা। তাহলে সমবেগে গতিশীল থাকার শর্ত এইটা অনুযায়ী টি এর মান বের করব। তাহলে এই শর্তটি প্রথমে লিখি, তারপর টি এর মান বের করব। এবার টি কস থিটা ইকুয়াল টু এফএস মানে হলো মিউ ইন্টু আর, মিউ মানে ঘর্ষণ গুণাঙ্ক মানে 0.3, তাহলে টি কস থিটা ইকুয়াল টু মিউ ইন্টু আর মানে এমজি মাইনাস টি সাইন থিটা। তাহলে টি ইন্টু কস 30, থিটার মানটা বসাচ্ছি 30 ডিগ্রি,
তাহলে cos 30° মানে √3/2 ইকাল টু 0.3 ইন্টু ভর হচ্ছে 10 ইন্টু 9.8 মাইনাস টি ইন্টু সাইন থিটা, সাইন 30° মিনস 1/2, একদম 0.3 দিয়ে গুণ করে আর টি এর টার্মটাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি এবং একবারে টিটাকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে দেখো আসছে টি কমন নিলে √3/2 প্লাস 0.3/2 ইকুয়াল টু, বাকি গুণটা করে ডান দিকে রাখছি, 0.3 আর 10 গুণ করলে হলো 3 ইন্টু 9.8। তাহলে এখান থেকে আসছে এটা 1.732 প্লাস 0.3/2 করলে আসবে দেখো 1.016 ইকুয়াল টু 3 ইন্টু 9.8। তোমরা ক্যালকুলেশনটা করে দেখে নাও, টি ইকুয়াল টু 3 ইন্টু 9.8 বাই 1.016 করলে আসছে 29.4 নিউটন। মানে টি ইকুয়াল টু 3.98 বাই 1.016, এটা করলে আসবে 29.4 নিউটন। এবার আমাদের সুবিধা হয়ে গেল, টি এস কস থিটা করলে কার্য পেয়ে যাব। তাহলে অতএব কার্য W ইকুয়াল টু টি এস কস 30°, টি ভ্যালু বেরোলো 29.4, এস মানে 15, কস 30 মানে হলো √3/2, কার্য সব এসআই মিটারে আছে, নিউটনে আছে, মানে কার্যের একক হয়ে গেল জুল। এই গুণটা করলে আসছে দেখো 375.9 জুল। তাহলে লিখে নেব নির্ণয় কার্য সমান 375.9 জুল। উত্তর বের হলো। এবার আসি পরের কোশ্চেন নম্বর 5। 10 কেজি ভরের একটি বস্তুকে একটি ঊর্ধ্বমুখী বল F ইকাল টু 196 নিউটন প্রয়োগ করে 10 মিটার ঊর্ধ্বে তোলা হলো। 196 নিউটন বল প্রয়োগ করে একে 10 মিটার উচ্চতায় তোলা হয়েছে। একটা বস্তুকে এইখান থেকে এইখানে তোলা হয়েছে। তাহলে প্রথমেই কোশ্চেন করেছে এফ বল কর্তৃক কৃত কার্য কত। আপাতত এটাই করে নিই, তারপর আবার পরের পার্টগুলোতে যাব। তাহলে তার জন্য ডাটাটা আগে লিখে নিই, ডাটাগুলো যা আছে। বস্তুর ভর এম ইকাল টু 10 কেজি, প্রযুক্ত বল এফ ইকাল টু 196 নিউটন আর উচ্চতা 10 মিটার। তাহলে প্রযুক্ত বল আর হচ্ছে উচ্চতা বা সরণ, এই দুটো গুণ করলেই তো প্রযুক্ত বল দ্বারা কার্য পেয়ে যাব, অর্থাৎ এফ বল কর্তৃক কৃত কার্য পেয়ে যাব। তাহলে এটাই প্রথমে সেরে নিই কাজটা। অতএব এফ বল কর্তৃক কৃত কার্য ডাব্লিউ ইকাল টু এফ ইন্টু এইচ। তাহলে আর ডাব্লিউ ইকাল টু 196 ইন্টু 10 জুলে আসবে, তার মানে 1960 জুল হচ্ছে। দেখো 10 দিয়ে গুণ করলে এটা ডাব্লিউ লিখলাম কার্যটা, এফ বল কর্তৃক কৃত কার্যটাকে ডব্লিউ চিহ্ন দিয়ে লিখে রাখলাম। এবার বলেছে অভিকর্ষের বিরুদ্ধে কৃতকার্য কত। অভিকর্ষ বলতে বস্তুটার ওজন mg, এটা হচ্ছে অভিকর্ষ বল। আর সরণ ঘটানো হয়েছে এইচ ইকাল টু 10 মিটার ওপরের দিকে, তার জন্যই বলা হলো অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য। তাহলে অভিকর্ষ বল আর সরণ এই দুটো গুণ করে দিলেই অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য পেয়ে যাব। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য W1 ইকাল টু অভিকর্ষ বল মানে mg ইন্টু এইচ। তাহলে m মানে 10, g হচ্ছে 9.8 আর এইচ মানে আবার 10, এত জুল।
তাহলে W1 পেলাম 98 ইন্টু 10, মানে 980 জুল পেয়ে গেলাম। এটাও আমাদের অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য একটি বার করতে বলেছিল, এইটার উত্তর বেরিয়ে গেল, দ্বিতীয়টার উত্তর। এবার এখানে দেখো এফ বল কর্তৃক কৃতকার্য অর্জিত মহাকর্ষ স্থিতি শক্তি অপেক্ষা বেশি। এফ বল কর্তৃক কৃতকার্য অর্জিত মহাকর্ষ স্থিতিশক্তি অপেক্ষা বেশি। আমরা স্থিতিশক্তিটা এখনও বের করিনি, তাহলে আমাদেরকে ওটাও বের করে নিতে হবে, মহাকর্ষ স্থিতিশক্তিটা বের করতে হবে। মহাকর্ষ স্থিতিশক্তি অর্জিত মহাকর্ষ স্থিতিশক্তি কেন হবে এখানে? না, যেহেতু বস্তুটার হাইটটা বেড়েছে, বস্তুটার হাইটটা এইচ বেড়েছে, তাহলে এখানে স্থিতিশক্তির বৃদ্ধি হবে mgh, স্থিতিশক্তির সূত্র অনুযায়ী mgh, ওই ভ্যালুটা বার করতে বলছে এখন। তাহলে অর্জিত মহাকর্ষীয় স্থিতিশক্তি, অর্জিত মহাকর্ষীয় স্থিতিশক্তি W2 ধরলাম, W2 মানে হচ্ছে mgh, তাহলে mgh মানে আবার 10, 9.8 ইন্টু 10 জুল, মানে W2 বের হচ্ছে দেখো এখানে 98 আর 10 গুণ করলে 980 জুল। ওখানে কোশ্চেনে বলেছে যে এফ বল কর্তৃক কৃতকার্য অর্জিত মহাকর্ষীয় স্থিতিশক্তি অপেক্ষা বেশি। সত্যিই তাই, এখানে 980 আছে অর্জিত মহাকর্ষীয় স্থিতিশক্তি, আর এফ বল কর্তৃক কৃতকার্য 1960 জুল। তাহলে বাকিটা গেল কোথায়? অ্যাকচুয়ালি বাকিটা গেল এই যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করতে বাকিটা খরচ হয়েছে এইটা। দেখো পুরো বাকিটা পড়ে আছে, 1960 থেকে যদি 980 বাদ দিই আর পড়ে থাকছে 980। তাহলে মোট যে কার্যটা করা হয়েছে সেটার একটা অংশ অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করতে ক্ষয় হয়ে গেছে, আর বাকি অংশটা ওর স্থিতিশক্তি বৃদ্ধি করেছে। তাহলে মোট কৃতকার্যটা হিসাবে মিলিয়ে দিতে পারলাম, মানে শক্তি সংরক্ষণ সূত্র এখানে লঙ্ঘিত হয়নি বলে নিতে পারবো। যে তার মানে এক কথায় আমরা শর্টে বলতে পারবো, যেহেতু W = W1 + W2, তাই মোট এক্ষেত্রে শক্তি সংরক্ষিত আছে, মানে শক্তি সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয়নি। তাহলে এরকম বলে নিলাম, যেহেতু W = W1 + W2, তাই বলা যায় এক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হয়নি। এখন কোশ্চেন নাম্বার 6। 60 মিটার গভীর এবং 4 মিটার ব্যাসযুক্ত একটি জলাধারে 30 মিটার জল আছে। 4 মিটার ব্যাস মানে ওর ব্যাসার্ধটা হলো 2 মিটার। এবারে এতে 30 মিটার পর্যন্ত জল আছে, পুরো হাইটটা হচ্ছে 60 মিটার। একটি পাম্প 1 ঘন্টা সময়ে জলাধারটিকে জলশূন্য করলো। এই ইঞ্জিনের অশ্ব ক্ষমতা নির্ণয় করো। তার মানে ক্ষমতা নির্ণয় করতে হবে, তাও এইচপিতে। এখন ক্ষমতা মানে কি জানি? ক্ষমতা মানে হলো কার্য বাই সময়, মানে mgh/t। দেখো টি এর ভ্যালুটা রেডি হয়ে যাবে, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড রেডি হয়ে যাবে। এইচ এর ভ্যালুটা কত, জলটা কত উচ্চতায় তোলা হচ্ছে সেটাকে নির্ণয় করতে হবে, সেটাও করে নেব। জি এর মান তো বসিয়ে নেবই, এম এর মানটা রেডি করতে হবে। এই 30 মিটারের মধ্যে কতটা ভরের জল আছে সেটা আগে রেডি করে নিই, এটাই বড় কাজ হবে। এটা করে নিই, তারপরে এইচটা রেডি করব, তারপর এই সূত্রটাতে বসিয়ে নেব। তাহলে এক্ষেত্রে জলের ভর মানে এর আয়তন ইন্টু ঘনত্ব। জলের ভর m = আয়তন ইন্টু ঘনত্ব। আয়তন মানে পাই ইন্টু r² বলতে ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু উচ্চতা, মানে এখানে জল আছে 30 মিটার পর্যন্ত, তাহলে 30, আর এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব 10³ kg/m³। তার মানে ভরের মানটা বেরোলো এত কেজি। 2 × 4 আর 30 120,
তাহলে এরকম শর্টে আপাতত লিখে রাখি 120 পাই ইন্টু 10⁻³ কেজি। এবার আমাদের কাজ কতটা উচ্চতায় ওই জলকে তোলা হচ্ছে সেটা নির্ণয় করা। দেখো এখানে তো 30 মিটার, আমরা তো বলতে পারি না যে জলটাকে 30 মিটার উচ্চতায় তোলা হলো, কারণ 30 মিটার তো জাস্ট ওর উপরের তলটা, একদম জলাধারের উপর থেকে জলতলের উপরের উচ্চতা হচ্ছে 30। আবার এটাও বলতে পারি না যে পুরো 60 মিটার গভীরে জলটা তোলা হয়েছে পুরো 60 মিটার, কারণ এইখানে ওপরের জলটা তো 60 মিটার তোলা হয়নি, ওপরের জলটা 30 মিটার তোলা হয়েছে। এই সমস্যাটার সমাধান করার জন্য আমাদেরকে সঠিকভাবে ভাবতে হবে যে আমরা দূরত্বটা কতটা পর্যন্ত নেব। অ্যাকচুয়ালি দূরত্বটা নেব এই জলটার ভরকেন্দ্র পর্যন্ত। যে কোনো বিস্তৃত বস্তুর দূরত্ব মাপার নিয়মটাই হচ্ছে তার ভরকেন্দ্র পর্যন্ত। যেমন ধরো পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব যদি বলা হয়, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে চন্দ্রের কেন্দ্র পর্যন্ত দূরত্ব ধরতে হয়। যেহেতু বড় বস্তু হলে তার ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব ধরতে হয়। এখানেও এটা বিস্তৃত বস্তু, 30 মিটার ধরে বিস্তৃত আছে, তাহলে আমরা ধরবো ওর ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বটা হচ্ছে কার্যকর দূরত্ব। তার মানে এখানটা 30 আর এখানটা হচ্ছে 15, মোট 30-এর অর্ধেক 15, তাহলে 45 মিটার হলো। তাহলে উচ্চতা h = লিখছি 30 প্লাস 30/2 মিটার, মানে 45 মিটার হয়ে গেল। এবার জি এর মানটা তো 9.8 ধরবই, ওটাকে এখানে না সাজালেও হবে। টি এর মানটা সাজিয়ে নিই, সময়, পাম্পটা কত সময় ধরে ওই জলটাকে তুলেছে। টি মানে 1 আওয়ার, অর্থাৎ 3400 সেকেন্ড। তাহলে এখন ক্ষমতা P সমান mgh/t, এই সূত্রটাতে বসাবো ডাইরেক্ট। তাহলে m এর মান বসাই 120 পাই ইন্টু 10⁻³ ইন্টু জি মানে হচ্ছে 9.8 ইন্টু এইচ মানে হলো 45 বাই টি মানে বসিয়েছি 3600। তাহলে সব এসআই আছে, তার মানে এত ওয়াট হয়ে গেল। এটা হিসাব করে দেখো 46181.4 ওয়াট হচ্ছে। তাহলে একে যদি এইচপিতে নিয়ে যায় তাহলে 746 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 46181.4 বাই 746, এত এইচপি হয়ে গেল। এই ভাগটা করেও দেখো পাবে 61.9 এইচপি। তাহলে লিখবো অতএব পাম্পের ক্ষমতা 61.9 এইচপি। নেক্সট কোশ্চেন নাম্বার 7, গড় 12 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের বিরুদ্ধে মানুষের হৃৎপিণ্ড প্রতি স্পন্দনে 70 সেমি কিউ রক্ত পাম্প করে। যদি হৃৎস্পন্দন মিনিটে 70 বার হয় তবে হৃৎপিণ্ডের ক্ষমতা কত? আমরা তো ক্ষমতা এই সূত্রটা বসাবো কার্য বাই সময় করে। এবার এখানে কার্যটা বের করব চাপ ইন্টু আয়তন, বাই সময়। অ্যাকচুয়ালি ডিডব্লিউ সমান পিডিভি, দেখো এই সূত্রটা তোমাদের জানা, ডিডব্লিউ সমান পিডিভি। এখান থেকে ডব্লিউ = পি ইন্টু ভি করলাম, পিটা এখানে চাপ লিখেছি আর আয়তনটা ভি। এবার এই যে সময় টি এর মানটা আমরা যদি 1 সেকেন্ডে ধরে হিসাব করি, তাহলে আমাদেরকে এখানে কাজ করতে হবে 1 সেকেন্ডে আয়তন বার করতে হবে, পাম্প করা রক্তের আয়তন বের করতে হবে 1 সেকেন্ডে, এটা একটা কাজ। আর ওই চাপটা নির্ণয় করে নিতে হবে, 12 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, এটাকে পরম এককে করে নিতে হবে। তাহলে প্রথমেই চাপটাকে পরম এককে বের করে নিই। 12 সেন্টিমিটার পারস্তম্ভ মানে
12 ইন্টু 13.6 ইন্টু 980 ডাইন পার সেমি স্কোয়ার। এখানে চাপ পি সমান এইচ রো জি, এই সূত্রটা দিয়ে বসালাম, এই সূত্রটা দিয়ে পরম এককে নিয়ে এলাম। এইচ এর মান বলেই দিয়েছে 12 সেন্টিমিটার, পারদের ঘনত্ব রো মানে 13.6 আর জি হচ্ছে 980। এখন এটাকে আর ক্যালকুলেশন করছি না। এবার দেখো টি ইকাল টু 1 সেকেন্ডে, প্রথমে মিনিটে 70 বার, তাহলে টি ইকাল টু 1 সেকেন্ডে কতবার হৃদস্পন্দন হয় বার করি। আর একবার হৃদস্পন্দনের জন্য 70 সেমি কিউ রক্ত পাম্প করে, তাহলে ওই অতবার হৃদস্পন্দনের জন্য কত রক্ত পাম্প করবে সেটা বের করে নিতে পারবো। তাহলে যেটা বললাম টি ইকাল টু 1 সেকেন্ডে হৃদস্পন্দন, মিনিটে যদি 70 বার হয় মানে 60 সেকেন্ডে 70 বার, তাহলে 1 সেকেন্ডে 70/60, এতবার হৃদস্পন্দন হবে। আবার একবারের জন্য 70 সেমি কিউ, তাহলে 70/60 বারের জন্য কত হবে, গুণ করে দিলে পাবো। তাহলে টি ইকাল টু 1 সেকেন্ডে পাম্প করা রক্তের আয়তন, ভি ইকাল টু 70/60 ইন্টু 70 সেমি কিউ। তাহলে চাপ রেডি হয়ে গেল, আয়তন রেডি হলো, সময়টা 1 সেকেন্ড তাও রেডি হলো। এবারে ক্ষমতা নির্ণয় করে দেবো। তাহলে অতএব ক্ষমতা, এটাতে আর চিহ্ন বসাবো না, কারণ একবার ইউজ করে ফেলেছি পি চিহ্নটাকে। তাহলে বাংলাতেই লিখে নিলাম ক্ষমতা মানে হলো পি ইন্টু ভি বাই টি। তাহলে 12 ইন্টু 13.6 ইন্টু 980, ভি মানে দেখো 70 আর 70 উপরে উঠবে আর নিচে আসবে 60, ইন্টু টি এর মানটা বসাবো 1। এটা দেখো ক্যালকুলেশন করে আসছে 1306 1440। এবার সব সিজিএসে হয়েছে মানে আর্গ পার সেকেন্ড। এটাকে যদি জুলে নিয়ে যেতে চাই তাহলে 10⁷ দিয়ে ভাগ করব, মানে দশমিকটা 7 ঘর আগে আসবে, 1 2 3 4 5 6 7, অর্থাৎ 1.306, আর বাকিটা লিখলাম না, এত জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড মানে ওয়াট, তাহলে 1.306 ওয়াট হয়ে গেল। তাহলে লিখলাম অতএব নির্ণেয় ক্ষমতা সমান 1.306 ওয়াট। এবার আসবো কোশ্চেন নাম্বার 8। একটি বায়ুচালিত কলের পাখাতে প্রতি সেকেন্ডে 400 কেজি বায়ু 20 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে। তাহলে 20 মিটার পার সেকেন্ড বেগে যদি আঘাত করে, আঘাতের পরে বেগ কিছু বলেনি, অর্থাৎ আমরা ধরবো আঘাত করবে 20 মিটার পার সেকেন্ড বেগে আর তারপরে ওর বেগটা হয়ে যাবে 0। অর্থাৎ এখানে যে গতিশক্তি নিয়ে আপতিত হবে, আপতিত হওয়ার পর বা ধাক্কা দেওয়ার পর গতিশক্তিটা শূন্য হবে। তার মানে গতিশক্তির পরিবর্তন হবে ½ mv² - 0। অ্যাকচুয়ালি এইটাই তো কার্য। এবার আমরা যদি 1 সেকেন্ডের হিসাবে হিসাব করি তাহলে এটা ক্ষমতা এটাকে ক্ষমতা লিখে দেওয়া যাবে তখন। তাহলে আপাতত ভর বেগ এই ডাটাগুলিকে সাজিয়ে নিই। এবার টি ইকাল টু 1 সেকেন্ডে উৎপন্ন শক্তি লিখবো, তাহলে ½ mv² - 0 বাই টি। টি এর ভ্যালুটা 1 বসাবো, তার মানে mv²/2t। তাহলে হচ্ছে দেখো 400 ইন্টু 20² মানে আবার সেই 400/2 ইন্টু 1, তাহলে 200 ইন্টু 400, তার মানে 80,000 ওয়াট হয়ে গেল।
কেজি মিটার পার সেকেন্ড, তাহলে এসআইয়ের একক মানে ওয়াট হয়ে গেল। এটাকে লিখে নিতে পারি 80 কিলোওয়াট। এখানে দেখো আরেকটি পার্ট দিয়েছে, আরেকটি কোশ্চেন দিয়েছে, ওই কলের সাহায্যে প্রতি সেকেন্ডে সর্বাধিক কত জল পাম্প করে 5 মিটার উপরে তোলা যাবে। তাহলে আমরা ধরবো প্রতি সেকেন্ডে এম কেজি জলকে এই উচ্চতায় তোলা যাবে। তাহলে এম কেজি জল তুলতে কত শক্তি লাগবে? না এমজিএইচ শক্তি লাগবে। তাহলে সেই শক্তিটা সাপ্লাই করবে কে? না ওই পাম্পটা সাপ্লাই করবে, যার প্রতি সেকেন্ডে শক্তি সাপ্লাই করার সামর্থ্য হচ্ছে 80,000 জুল। তার মানে আমরা লিখতে পারবো এমজিএইচ ইকুয়াল টু 80,000 জুল। তাহলে এখান থেকে লিখে দেবো অতএব শর্তে এমজিএইচ ইকুয়াল টু 80,000 और এম ইন্টু জি এর মান এখানে 10 বসিয়ে নিচ্ছি, আর এইচ বলে দিয়েছে 5 ইকুয়াল টু 80,000। জি এর মানটা অ্যাকচুয়ালি 9.8 বসাতে হয়, কিন্তু এখানে একটু স্বাধীনতা পেয়েছি আর ক্যালকুলেশনের সুবিধা হবে বলে 10 লিখে নিয়েছি। তাহলে এখানে জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখে দিলাম ওর জন্য ব্র্যাকেটে। এবার দেখো একটা শূন্য তো কাটছে, আর 5 ষোলোয় 80 আর দুটো শূন্য পড়ে থাকছে, তাহলে এম ইকুয়াল টু 16 এর গায়ে দুটো শূন্য মানে 1600 কেজি। তাহলে উত্তরটা হলো 1600 কেজি। তাহলে নির্ণেয় জলের পরিমাণ 1600 কেজি। এই অঙ্কগুলির মধ্যে তোমাদের কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবে, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়ার জন্য। তাহলে এখন এই পর্যন্তই।